এই সময় দেখছি আমাদের ধানের শীষগুলো, যাদের আমাদের বড় ধান, উচ্চ ফলনশীল বড় ধান লাগিয়েছি আমরা, তাদের দেখছি অধিকাংশ শীষ নিচের দিকে এইভাবে ঝুলতে শুরু করেছে, বা কিছু জনের কি হচ্ছে, শীষগুলো এইমাত্র বের হচ্ছে। দেখছেন এই সময় বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে, আর সেই সময়ে হয়তো পাতাটা কারো লাল হচ্ছে, বা হয়তো ধানটা একটু হলুদ হয়েছে। আমরা কি করি, ভয়ে আমরা কিন্তু ওষুধ ব্যবহার করে ফেলছি, বা অনেক সময় কি আমরা রোগটা বুঝতে পারছি না দিয়ে ওষুধ ব্যবহার করে ফেলছি। ধানে এই সময় আমরা বেশ কিছু বিষয় লক্ষ্য রাখবো, আর বেশ কিছু ভুল থেকে আমরা কিন্তু বিরত থাকবো, ভুলগুলো আমরা করব না। তো যখন আমরা সঠিক পরিচর্যা করব, সঠিক ওষুধ ব্যবহার করব, রোগটা যখন সঠিক চিনব, যখন আমরা গাছের পুরো ফিজিওলজি, গাছের পুরো অ্যানাটমিটা আমরা যখন ভেঙে বুঝতে পারবো, তখন কিন্তু আমরা এই ভুলগুলো থেকে বিরত থাকবো। তো আজকে আপনাদের সামনে এই ধানের, আপনাদেরকে আমি ভিডিও দিয়েছিলাম যে আমরা এই সময় গাছের পাতা লাল হলে কি করব না করব, এ সময় আমরা কাঁচথোরের মুখে কি কি পরিচর্যা করব, কোন কোন ওষুধ ব্যবহার করব, কোন রোগের ক্ষেত্রে কোন ওষুধ ব্যবহার করব, বিভিন্ন বিষয় আপনাদেরকে আমি প্রথম থেকে শেষ অবধি ভিডিও দিয়ে আসছি। আজকে আপনাদের সামনে রাখছি এই চ্যানেলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিডিওটা, বা আমাদের বড় ধানের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেজের একটা ভিডিও, যেটা হচ্ছে শীষটা এই সময় আমাদের নিচের দিকে ঝুলতে শুরু করেছে। আর আমরা এই সময় কি করি, সামান্য একটু ফলন বেশি করতে গিয়ে, বা সামান্য একটু ফলন বেশি পাবো এই ভেবে আমরা কিন্তু উল্টো পাল্টা ওষুধ, উল্টো পাল্টা চাপান সার ব্যবস্থাপনা এখানে ব্যবহার করি। তো সেটা কি করব আর কি করব না সেটা আপনাদেরকে জানাবো। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, অনুগ্রহ করে কমপ্লিট দেখে আপনার মতামত জানাবেন। আমি এটুকু গ্যারান্টি আপনাকে দিচ্ছি যে এই ভিডিওটা কমপ্লিট দেখার পরে বড় ধানে আপনার কোনো রকম ভুল আর হবে না, আর ফলন একদম সর্বাধিক আপনি তুলতে পারবেন। আসুন ভিডিওটা শুরু করছি। আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করবেন, এভাবেই কিন্তু চাষবাস সম্পর্কিত ভিডিওগুলো এখানে আপনি পেয়ে যাবেন। তো শুরু করছি। তো নমস্কার, আদাব, সালাম, প্রণাম সকল চাষি ভাইদেরকে, যারা যেখান থেকে দেখছেন, ভারত বাংলাদেশ উভয় জায়গার চাষি ভাইরা আমার ভিডিওগুলো দেখেন। তো তাদের জন্য একটা বিষয় বলি, যে এই সময় আমি যে ধানটা লাগিয়েছি সেটা হচ্ছে মিনিকেট ধান। আপনারা অনেকে বিভিন্ন কোম্পানির, কেউ সিনজেন্টার, কেউ পানের, নানা রকম প্রজাতির ধান লাগিয়েছেন। তো যে ভুলগুলো আমরা করি, বা যে পরিচর্যাগুলো এই সময় করবো, বা যেগুলো লক্ষ্য রাখবো, সমস্তটার ক্ষেত্রে কিন্তু একই। এমন নয় যে উচ্চ ফলনশীল ধান বলে তার পরিচর্যা আলাদা, বিশেষ কিছু আলাদা কিন্তু নয়। বা আমরা যারা একটু স্বল্প মেয়াদী ধানের চাষ করি, তাদের যে পরিচর্যার বিষয়টা বিরাট কিছু আলাদা, তাও নয়। এ সময়ের যে বিষয়টা আপনাদেরকে বলছি সকলের ক্ষেত্রে একই। তো এটা মাথায় রেখে ভিডিওটায় এগিয়ে যাবেন। দেখুন এই সময় আমরা একটা কি ভুল করি জানেন, সেটা হচ্ছে, প্রথম যে ভুল সেটা হচ্ছে এই সময় ধানের শীষটা নিচের দিকে ঝুলছে। আমাদের যখন ধানের শীষ বার হতে শুরু করেছে, সেই দিন থেকে শুরু করে একদম 10 দিন, পুরো 10 দিন কমপ্লিট, এই যে 10 দিন শীষ বেরোনো থেকে শুরু করে, মানে যেদিন থেকে দেখছি ধানের শীষ বেরোনো শুরু করেছে, সেই দিন থেকে 10টা দিন আমরা কিন্তু এখানে কোনো রকম ছত্রাকনাশক, কোনো রকম কীটনাশক, কোনো রকম জল, আমরা অনেকে মানে জল স্প্রে করি, অনেক সময় কি করি বোরন স্প্রে করি, অনেক সময় 0050 অ্যামিস্টার টপ, নেটিভো কীটনাশক মাজরার জন্য নানা রকমের স্প্রে করে থাকি, তাই না? অনেকে আমরা করে দিই ভুলবশত, আমরা হয়তো জানি না। তো শীষ যখন আমরা দেখছি 5-10% শীষ বেরিয়ে গেছে, তো সেই সময় থেকে শুরু করে একদম যখন শীষটা এরকম নিচের দিকে ঝুলতে শুরু করেছে, তার আগে অবধি এখানে আমরা কোনো রকম কীটনাশক স্প্রে করব না। সকালবেলায় এমার্জেন্সি থাকলে আমরা বিকালে স্প্রে করতে পারি, কিন্তু সকালবেলায় করব না। তার কারণটা কি, এই সকালবেলায় কি হচ্ছে, আপনার এই যে সকাল 8টা থেকে শুরু করে আপনার একদম দুপুর অবধি কি হয়, পরাগায়ন হয়। দেখবেন ধানের ফুলগুলো বেরিয়ে থাকে, ধানের মুখটা খোলা থাকে, এবং এই সময় যদি স্প্রের একটা কণা ভিতরে ঢুকে যায়, গোটা ধানটা কিন্তু আগড়া হয়ে যাবে, যেটাকে অনেকে চিটা বলে পরিচিত অনেকের কাছে। তো চিটা হবে, তাই ধানে আমরা এই সময় সকালের দিকে স্প্রে করব না, বা দুপুর বেলাতেও স্প্রে করব না। বাই চান্স দেখি যদি এমার্জেন্সি স্প্রে করতে হবে, এমার্জেন্সি কেস, হয়তো আমাদের ধানে বিএলবি দেখতে পাচ্ছি, বা হয়তো ব্লাস্ট দেখতে পাচ্ছি, বা হয়তো দেখছি সাদা শীষ বেরোচ্ছে দুটো একটা করে, তো এই সময় কি হয়, পরবর্তীকালে যাতে যে ভালো শীষগুলো, সেগুলো অনেক সময় কি হয়, শীষ বেরোনোর পরেও মাজরার যে লার্ভা রয়েছে সেগুলো কেটে দেয়। তা আমরা বাধ্য হয়ে এমার্জেন্সিতে অনেক সময় স্প্রে করি। তো তখন আমরা কখন স্প্রেটা করব, সেটা আমরা করবো হচ্ছে বিকালবেলায়, বিকাল 4টা থেকে শুরু করে 6টার আগে অবধি, মানে সন্ধ্যার আগে অবধি। সন্ধ্যায় তো আর স্প্রে করা যাবে না অন্ধকারে, তাই বিকালবেলা আমরা স্প্রে করবো এমার্জেন্সিতে। না হলে চেষ্টা করবো যে স্প্রে সময় না করার, না করলে সবচেয়ে বেটার। আচ্ছা, এরপরে দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে, এই সময় আমরা এই 10 দিন দেখছেন শীষটা যেরকম ঝুলছে, ঠিক আছে, শীষ বেরোনোর পর থেকে শীষ যে ঝুলছে, এই 10 দিন কিন্তু প্রত্যেক দিন জমিতে যেন জল থাকে, এটা আমরা লক্ষ্য রাখবো। কোনো সময় জমিতে
যেন জল না কমে যায় বা জল না শুকিয়ে যায় বা মাটিটা যেন শুকিয়ে না যায়, এই বিষয়টা আমরা একটু খেয়াল রাখবো। কারণ এই সময় জলের চাহিদা ব্যাপক, ধানের ভিতরে দুগ্ধ গঠন হবে। আর এটাই হচ্ছে প্রধান সময় ধানে জল রাখার। কাজথোড়ের সময় যেমন আমরা জল রাখতে হয়, না হলে শীষটা বের হয় না, হলে আবার শীষগুলো ঠিকঠাক বের হয় না। আবার শীষ বেরোনোর পরেও এক সমস্যা, সেটা হচ্ছে দুগ্ধ গঠনের জন্য যে ভিতরে জলের প্রয়োজনটা রয়েছে সেটা মেটানোর জন্য সবসময় জল থাকতে হবে, সবসময় জল থাকতে হবে। এরপর হচ্ছে শীষটা যখন নিচের দিকে ঝুলে যাচ্ছে, এরপর থেকে নিয়ে কমসে কম 7 দিন কিন্তু আবার আমরা লক্ষ্য রাখবো যেন জমিটা ভেজা থাকে। জল চাই থাকুক চাই না থাকুক, জমিটা যেন অ্যাটলিস্ট ভেজা থাকে, মানে রস যেন সেখান থেকে গাছ নিতে পারে। কারণ তারপরে যে আপনাকে 1 ইঞ্চি বা তারপরে যে আপনাকে শীষটা ঝুলে যাবার পরে যে আপনাকে 1 আঙুল জল রাখতে হবে বা হাফ আঙুল জল রাখতে হবে বা জল থাকতেই হবে, এর কোনো বাধ্যবাধকতা নেই। এই সময় যদি জমি ভেজা থাকে তাও কিন্তু সমস্যা নেই। লক্ষ্য রাখবো জমি যেন শুকিয়ে না যায়, এটুকুই। সেই সময় তৃতীয় যে বিষয়টা, সেটা আমরা কি লক্ষ্য রাখবো, সেটা হচ্ছে সবচেয়ে প্রধান। সেটা হচ্ছে এই সময় দেখছেন ঝড় হচ্ছে, আপনাদের ফুটেজ দেখাচ্ছি কিভাবে ধানগুলোকে দেখছেন হাওয়ায় হেলিয়ে দিচ্ছে এবং একটার সঙ্গে আরেকটা কিন্তু ঘর্ষণ হচ্ছে। পাতাগুলো, ধানের শীষগুলো, এই সময় কি হবে, 2 থেকে 3 দিনের মধ্যে দেখতে পাবেন ধানের পাতাগুলো কিন্তু লালচে লালচে দাগ, কোনো জায়গাটা ডগাটা ফেটে যাবে এবং সেটা ধীরে ধীরে কিন্তু পুড়ে পুড়ে আসবে বা শুকিয়ে শুকিয়ে আসবে। বা অনেক সময় ব্লাস্ট দেখতে পারেন, অনেক সময় ছত্রাকজনিত নানা সমস্যা আপনি দেখতে পাবেন। তো আমরা কি করি, অনেক সময় এগুলো চিনতে পারি না যে কি হয়েছে, আদেও এটা আঘাতজনিত কারণে হলো নাকি এটা আমার কোনো ছত্রাকের আক্রমণ হলো নাকি ব্যাকটেরিয়াল কোনো আক্রমণ হলো। তো সেটা ঠিকঠাক চিনে আমরা কিন্তু ওষুধ ব্যবহার করব একদম বিকালবেলায়। আর সমস্ত শীষ যদি ঝুলে যায় নিচের দিকে, তাহলে তো আর সমস্যাই নেই, যখন খুশি আমরা স্প্রে করতে পারি, কারণ অলরেডি তার মধ্যে কমপ্লিট পরাগায়ন হয়ে গেছে। তাই আমরা যখন দেখবো শীষটা ঝুলে গেছে, তখন কিন্তু দিনে স্প্রে করতে পারি, সকালেও করতে পারি, আমরা বিকালেও করতে পারি, তাতে কোনো সমস্যা নেই। তো তখন আমরা কিন্তু সঠিক ওষুধটা ব্যবহার করবো। আমরা ওষুধ কিন্তু ঠিক ব্যবহার করতে পারছি না। আমরা ধানের পাতা লাল হওয়া দেখলেই কি ভাবছি যে বিএলবি লেগেছে, বা হয়তো ভাবছি অ্যামিস্টার টপ দিলে কাজ হয়ে যাবে বা নেটিভো দিলে কাজ হয়ে যাবে। তো বিষয়টা চিনতে হবে। তাই কিভাবে চিনবেন, আমার চ্যানেলে দেখবেন ধানের ব্লাস্ট রোগ কিভাবে চিনবো এই বলে একটা ভিডিও দেওয়া রয়েছে, বা ধানের পাতা লাল হওয়া কি কি কারণে হয়, কি কি ওষুধ দিলে কাজ হবে বা কোনটা কিভাবে চিনবেন সে বিষয়ে ভিডিও দেওয়া রয়েছে। যাবেন, গিয়ে দেখবেন, পুরো বিষয়টা আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে যে কোনটা কি রোগ। ঠিক আছে, তো এই বিষয়টা একটু খেয়াল রাখবেন। এ সময় আর একটা বিষয় যেটা হচ্ছে, আমাকে অনেকে জিজ্ঞাসা করছেন কমেন্টে, আমি অনেকের দেখলাম যে দাদা এই সময় বিপিএইচ এর জন্য আমরা কি ব্যবহার করব, তাই না? বিপিএইচ বা বাদামি ঘাস ফড়িং বা হচ্ছে যেটাকে কারেন্ট পোকা বলে বাংলাদেশের চাষি ভাইরা বলে কারেন্ট পোকা, আমাদের এখানের চাষি ভাইরা বলে শোষক পোকা, বা অনেকে বিপিএইচ বলে চেনে। তাই বিপিএইচ এর জন্য আমরা কি স্প্রে করব, অনেকে আমাকে প্রশ্ন করছেন। তো আপনাদের একটা কথা বলে রাখি যে আমাদের আমন ধানে বা বর্ষার ধানে কিন্তু বিপিএইচ লাগে, শোষক লাগে। এই সময় বোরো ধানে শোষক লাগে না, বা সামান্য দুটো একটা থাকলেও সেটা ধানের মধ্যে কোনো এফেক্ট করে না, ফলনে কোনো ব্যাঘাত ঘটায় না। ধানটা যে শুকিয়ে শুকিয়ে যাবে, গোটা ধানের জমিটা যে শুকিয়ে যাবে, খড়ের মতো হয়ে যাবে, এটা হয় না। সামান্য দুটো একটা যদি থাকে কোনো এফেক্ট করে না। এখন এই বিপিএইচ এর বংশ বৃদ্ধির সময় কিন্তু নয়, বংশ যে বিপিএইচ যে ছড়াবে জমিতে সেই সময় এখন নয়। তাই আমরা অহেতুক কোনো বিপিএইচ এর ওষুধ এ সময় ব্যবহার করব না। কোনো বিপিএইচ এর জন্য দামি দামি কীটনাশকগুলো, পাইমেট্রোজেন বা হয়তো ডিনোটেফুরান, এসব কীটনাশকগুলো আমরা এখন ব্যবহার করব না। এখন প্রয়োজন নেই, অতিরিক্ত খরচ হবে, ফালতু খরচ হবে। ঠিক আছে, চতুর্থ বিষয় আপনাদের বললাম। এবারে 5 নম্বর যে বিষয়টা, সেটা হচ্ছে আমাদের আমরা এই সময় যারা ধান, উচ্চ ফলনশীল কিছু ধানের চাষ করি এবং বিভিন্ন কোম্পানির ধানগুলো চাষ করি, বা কিছু ধান কি হয় আমরা বাইরে রপ্তানি করি, বিভিন্ন রাজ্যে, বিভিন্ন দেশে আমাদের অনেকের ধান কিন্তু রপ্তানি হয়। আমরা অনেক চাষি রয়েছি যাদের ধান আমরা কি করি, আমরা হয়তো জৈবভাবে চাষ করেছি বা রাসায়নিকভাবে চাষ করলেও আমাদের ধানের গুণগত মান ভালো থাকে। তো সেটা যাতে ঠিকঠাক থাকে, আমরা এই সময় কোনোভাবেই ধানের শীষ যখন সমস্ত বের হয়ে যাবে, আমরা কিন্তু এখানে ওই থাইমিথক্সাম ব্যবহার করব না। থাইমিথক্সাম কি বলুন তো? থাইমিথক্সাম শরীরের কিন্তু ক্ষতি করে, মানব শরীরে ক্ষতি করে। এই থাইমিথক্সাম থেকে ক্যান্সার অবধি হতে পারে, এর মানে আপনার পরোক্ষ প্রভাবে কিন্তু ক্যান্সার অবধি হতে পারে। তাই থাইমিথক্সাম যাতে ধানের মধ্যে, দানার মধ্যে না থাকে বা না পৌঁছে যায়, একটা নির্দিষ্ট মাত্রা রয়েছে, বিভিন্ন জায়গায় রপ্তানির জন্য একটা নির্দিষ্ট লিমিট আছে। সেই লিমিট পেরিয়ে গেলে কিন্তু সেই মানে যে প্রোডাক্টটা সেটা ঘুরে আসবে, সেটা রিটার্ন চলে আসবে, সেটা কিন্তু বাইরে রপ্তানির যোগ্য আর থাকবে না। তাই এ সময় আমরা শীষ বেরোনোর পরে থাইমিথক্সাম ব্যবহার করবো না। অনেক চাষি ভাই কি করি, থাইমিথক্সাম ব্যবহার করে দিয়ে কি হয়, ওটা দানার মধ্যে কিন্তু জমে যায়, দানার মধ্যে থেকে যায় এবং যখন রপ্তানি করি সেটা লিমিটের বাইরে কিন্তু তার মধ্যে বর্তমান থাকে।
যে কোনো কীটনাশক স্প্রে যখন করছে আমাদের গাছে থাকে, সেটা আমাদের দানার মধ্যে ঢোকে, সেটা আমাদের খোলার মধ্যে থাকে। তাই শীষ বেরিয়ে যাবার পরে কোনো কীটনাশক ব্যবহার না করাটাই ভালো। এমার্জেন্সি যখন দেখছি কোনো উপায় নেই, তখন আমরা কিছু একটা ব্যবহার করব। কিন্তু থাইমিথক্সাম, ক্লোরোপাইরিফস, সাইপারমেথ্রিন, এই যে কম্পোজিশনগুলো আপনাদের আমি বলছি, এই কম্পোজিশনগুলো মোটেই শীষ বেরোনোর পরে আপনারা ব্যবহার করবেন না। তাতে করে ধানটা কিন্তু রপ্তানির যোগ্য বলে আর থাকবে না। ধানটা বাইরের যে আপনার গাইডলাইন্স, বাইরের যে লিমিট, সেটা পেরিয়ে যাবে। তাই ধানটা তখন আর বিক্রি করতে পারবেন না। বেশি দামে যে আপনারা মানে একটা দারুণ প্রফিটে বিক্রি করছিলেন, সেটা আর হবে না। থাইমিথক্সাম কিন্তু ব্যবহার এই সময় আর করবেন না। অনেকে থাইমিথক্সাম ব্যবহার করেন আমি জানি, এবং অনেকে আমাকে এই বিষয়টা নিয়ে প্রশ্ন করেছেন, তো তাদের জন্য এই পয়েন্টটা। এরপরে হচ্ছে আমাদের ষষ্ঠ বা 6 নম্বর এবং সবচেয়ে প্রধান যে পয়েন্ট সেটা হচ্ছে, আমরা এই সময় কি করি বলুন তো? আমরা এই সময় শীষ আমাদের দেখছি ঘুরে গেছে, আমরা ফলন বাড়ানোর জন্য জমিতে আমরা পটাশ ব্যবহার করি, মানে পটাশের স্প্রে করি। এক সময় তার আমরা র পটাশ জমিতে ছড়াই না, মাটিতে ছড়াই না। তা আমরা এই সময় কি করি? পটাশের স্প্রে করি। এবং স্প্রে করতে গিয়ে আমরা একটা ভুল করি কি না, আমরা কিন্তু মাটিতে যে ছড়ানোর পটাশটা, লাল পটাশ, র পটাশ, এই যে পটাশটা দেখছেন বস্তায়, এই যে পটাশ, লাল পটাশটা আমরা কিন্তু কি করি, 50 গ্রাম বা 60 গ্রাম করে নিয়ে জলে গুলে আমরা স্প্রে করে দিই। তো স্প্রে করে দেওয়া কিন্তু এ সময় মোটেই ঠিক নয়। এই যে লাল পটাশটা, আমরা এই সময় কোন পটাশটা স্প্রে করবো এবং কেন করব, এর কাজটা কিভাবে, এই পটাশটা কিভাবে কাজ করছে, আর এই লাল পটাশটা আমরা কেন এই সময় ব্যবহার করব না, তার কারণ রয়েছে। আপনাকে আমি হাওয়ায় কোনো কথা বলছি না, সমস্ত বিষয়টা ভেঙে আপনাদের সামনে রাখছি। দেখুন, এই সময় গাছের খাবার গ্রহণ করার মেকানিজমটা একটু আপনাদেরকে আমি ভেঙে বোঝাই, তাহলে ভালো বুঝবেন। দেখুন, যে কোনো খাদ্য বা যে কোনো চাপান সার, ফার্টিলাইজার আমরা যখন জমিতে প্রয়োগ করি, সেগুলো দেখবেন জটিল আকারে থাকে। না হলে কি থাকে, এনপিকে, নাইট্রোজেন, ফসফেট এবং কি পটাশিয়াম, এগুলো দেখবেন জটিল আকারে, দানা আকারে থাকে, যেটা গাছ কিন্তু ডাইরেক্টলি কোনোদিন নিতে পারে না। আপনি উপরে স্প্রে করে দিলেন, গাছ কিন্তু পাতা ডাইরেক্ট সেটা নিতে পারবে না। কারণ ওটা কি হয় বলুন তো, মাটিতে দিলেন, মাটিতে সেটা জলের সঙ্গে মিশলো, মাটির মধ্যে আপনার কি রয়েছে, উপকারী অণুজীব রয়েছে, উপকারী মাইক্রো অর্গানিজমস রয়েছে, যারা কি করবে, ওই যে চাপানটা, ওই যে ফার্টিলাইজারটা, সেটাকে ভাঙবে, ভেঙে কি করবে বলুন তো, ভেঙে সেটাকে আয়নে ভেঙে দেবে। মানে কি, নাইট্রোজেনের এন আয়ন তৈরি করবে, পটাশের কি কে, তো কে প্লাস আয়ন তৈরি করবে, ফসফেটের কি পি, তো পি এর আয়ন তৈরি করবে, মানে ফসফেট আয়ন তৈরি করবে, নাইট্রোজেন আয়ন তৈরি করবে, তারপরে হচ্ছে আপনার পটাশিয়াম আয়ন তৈরি করবে। সেই আয়নে ভেঙে দেবে সেই ব্যাকটেরিয়াগুলো যারা রয়েছে। সে ভেঙে দেবার পরে গাছ কি করবে বলুন তো, জলের মাধ্যমে সেই আয়নটাকে গ্রহণ করবে। আয়নটাকে গ্রহণ করার পরে গাছ কিন্তু সেটাকে সংগ্রহ করে তারপরে সে কাজে লাগাবে। তা আমরা যখন সেই লাল পটাশটা উপরে স্প্রে করে দিলাম, সেটা ভাঙবে এটাকে, আর সেটা নেবে কি করে গাছ? সামান্য হয়তো পাতার যে স্টোমাটা রয়েছে, বা যেটা দিয়ে পাতার বাষ্পমোচন হয়, প্রত্যেকটা পাতায় কিন্তু স্টোমাটা রয়েছে, বা পত্র রন্ধ্র, সেই মানে ফুটো, ছোট ছোট, আমরা চোখে দেখতে পাই না, খালি চোখে দেখতে পাই না, মাইক্রোস্কোপের নিচে দেখা যায়। তাই সেই যে স্টোমাটা রয়েছে, তার মাধ্যমে গাছ কি করে, অতিরিক্ত জলটাকে বের করে দেয় এবং খাবারও কিন্তু সংগ্রহ করে। তো আমরা যখন সেই স্প্রেটা দিই না, সেই স্প্রেটার মাধ্যমে গাছ কিন্তু ওই স্টোমাটার মাধ্যম দিয়ে, পাতার মাধ্যমে, জাইলেম ফ্লোয়েমের মাধ্যমে গোটা গাছে এবং দানায় দানায় পৌঁছে দেয়। তো আমরা যদি সেই লাল পটাশটা জমিতে স্প্রে করে দিই, যেটা আমরা মাটিতে ছড়াই, সেই মাটিতে ছড়ানোর পটাশটা যদি আমরা স্প্রে করি, সেটা পাতার মাধ্যম দিয়ে কিন্তু গাছ নিতে পারবে না। তাই আমরা এই সময় গাছের জন্য উপযুক্ত বিভিন্ন কোম্পানি বানিয়েছে, সেগুলো হচ্ছে কিছু দেখবেন সলিউবেল ফার্টিলাইজার রয়েছে, বা ন্যানো ফার্টিলাইজার রয়েছে, ন্যানো ফার্ট বা সলিউবেল পটাশ বা কুইক পটাশ, যেগুলো কোম্পানি বানিয়েছে এই জন্যই, যাতে গাছের পত্ররন্ধ্রের মাধ্যমে বা স্টোমাটার মাধ্যমে গাছটা ঠিকঠাকভাবে সেটাকে নিতে পারে। সেটা ডাইরেক্টলি, সেটা হচ্ছে মোনো পটাশিয়াম সালফেট, বুঝেছেন? সেটা গাছকে দ্রুত বা গাছকে সহজে নিতে, গাছকে গ্রহণ করতে সাহায্য করে পাতার মাধ্যমে। অলরেডি সেটা কিন্তু কোম্পানি বানিয়ে রেখেছে, সেই কারণেই বানিয়েছে। না হলে কোম্পানি বানাতো কেন? ডাইরেক্ট বলেই তো পারতো যে কি, লাল পটাশ কি করুন, স্প্রে করে দিন। কিন্তু সেটা বলেনি, তার কারণ হচ্ছে লাল পটাশের কাজ করার মেকানিজমটা আলাদা, আর সলিউবেল পটাশের কাজ করার মেকানিজম আলাদা। লাল পটাশ কি করছে, জমিতে ছড়ালেন, সেটা বিভিন্ন যে উপকারী অণুজীব রয়েছে তাদেরকে পটাশিয়াম আয়নে ভেঙে দিল, সে আয়নগুলো জলের মাধ্যমে গাছে এলো এবং সেগুলো তারপরে কাজ করবে। আর সলিউবেল পটাশটা কি, আপনি ডাইরেক্ট গাছ যাতে সহজলভ্যভাবে নিতে পারে, অলরেডি সেটা তৈরি করাই রয়েছে, ডাইরেক্ট পাতার মাধ্যমে সে কিন্তু দানায় দানায় পৌঁছাবে। তাই যারা আমরা পটাশের স্প্রে করি, আমরা কোনোভাবেই আমরা কিন্তু এই লাল পটাশ স্প্রে করব না। স্প্রে করলে কি ক্ষতি হবে? অতিরিক্ত যদি দেন তাহলে কিন্তু পাতা লাল হয়ে যাবে ডাইরেক্টলি পটাশ পাতায় দিলে।
আবার যদি আপনি সলিবেল পটাশও অতিরিক্ত দেন তাতেও পাতা লাল হয়ে যায়, এটাও সমস্যা। কিন্তু আমরা যদি লিমিটে দিই, সলিবেল পটাশ যদি আমরা 50 থেকে 75 গ্রাম ডোজের মধ্যে যদি ব্যবহার করি প্রতি 15 লিটার জলে, মানে প্রতি লিটার জলে 4 থেকে 5 গ্রাম করে যদি আমরা এই সলিবেল পটাশ ব্যবহার করি বা কুইক পটাশ, দারুণভাবে রেজাল্ট দেয়। পাতা লালও হয় না, আর কি হয় গাছ কিন্তু দ্রুত নিতে পারে। আপনি লাল পটাশ যদি স্প্রে করেন সেটা গাছ কিন্তু সামান্য নেবে, কিন্তু যদি আপনি সলিবেল পটাশ স্প্রে করেন গাছ কিন্তু সম্পূর্ণটা নিতে পারবে, দ্রুত নিতে পারবে পাতা। তাই এই বিষয়টা আপনাদের একটু ভেঙে আমি বললাম, ভিডিওটা হয়তো একটু লম্বা হলো, কিন্তু বিষয়টা আপনারা আমি মনে করছি আপনারা একদম মাথার মধ্যে গেঁথে নিয়েছেন, ভালোভাবে বুঝে গেছেন। তো বেশ কিছু পয়েন্ট আপনাদের সামনে রাখলাম, প্রায় 6টা পয়েন্ট একদম ভেঙে আপনাদের সামনে রাখলাম, যাতে করে বিষয়টা আপনাদের বুঝতে সুবিধা হয়। তো যারা শেষ অবধি ভিডিওটা দেখলেন, কিছু জানলেন, নতুন কিছু শিখলেন, তাদেরকে তো মানে অসংখ্য ধন্যবাদ। এবং তারা আপনারা অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন, নিশ্চয়ই কিছু জেনেছেন, জেনে থাকলে তবেই লাইক করবেন, না হলে দরকার নেই। আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন, ভিডিওগুলো থেকে কিছু জানছেন, শিখছেন, কিছু উপকার আসছে, অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এগ্রি ট্যাকটিক্স চ্যানেল আপনাদের সঙ্গেই রয়েছে, চাষবাস সম্পর্কিত সমস্ত ভিডিও আপনাদের কাছে আমি নিয়ে আসি। আজকে এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিও।